আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা। রাতের নীরবতা আর অজানা রহস্যের এই আসরে আপনাদের স্বাগতম। চলে যাচ্ছি আজকে প্রথম ঘটনায়। রাত তখন প্রায় শেষের দিকে। ঢাকার আকাশে হালকা কুয়াশার মতো ধোঁয়াটে পরিবেশ। শহরের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। সেই সময়ই রফিক নামের এক ফ্রিজিং ভ্যান চালক তার গাড়ি নিয়ে বের হয়েছিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে। তার কাজ ছিল একটি মৃতদেহ পৌঁছে দেওয়া নোয়াখালীর বেগমগঞ্জের এক গ্রামে। মৃত ব্যক্তির নাম ছিল আরমান। হ্যাঁ, আবার বলছি, তার নাম ছিল আরমান। এই নামটা আমি বারবার বলছি কারণ এই ঘটনার শেষের দিকে গিয়ে আপনারা বুঝতে পারবেন কেন এই নামটার মধ্যে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল। এমন এক রহস্য যা হয়তো আরমানের নিজের পরিবারও কোনোদিন জানতে পারেনি। রফিক বহুদিন ধরে ফ্রিজিং ভ্যান চালাতো। দুর্ঘটনার লাশ, হাসপাতালের মরদেহ, দূরের জেলায় পাঠানো মৃতদেহ, এসব তার কাছেই নতুন কিছু ছিল না। জীবনে অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সেদিনের মতো ঘটনা সে কখনো দেখেনি। গভীর রাত পেরিয়ে ভোরের দিকে রফিক যখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপর উঠল, তখন প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটে। হঠাৎ তার মনে হলো ভ্যানের পেছন থেকে কারো কথা বলার শব্দ ভাসছে। প্রথমে সে ভেবেছিল মনের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে স্পষ্ট বুঝতে পারল দুজন আলাদা কণ্ঠে কথা বলছে। ভাষাটা অদ্ভুত, বাংলা না, ইংরেজিও না, শুনতে আফ্রিকার কোনো লোকাল ভাষার মতো। রফিক একসময় দক্ষিণ আফ্রিকার প্রায় 3 বছর ছিল, সেখানে শ্রমিক হিসাবে কাজ করত। সেই সুবাদে কিছু স্থানীয় ভাষা কানে লেগেছিল, তাই শব্দগুলো পুরোপুরি না বুঝলেও সে বুঝতে পারছিল এটা কোনো আফ্রিকান উপভাষা। তার বুকের ভেতর কেমন ঠান্ডা একটা অনুভূতি জমে উঠল। সে নিজেকে বুঝ দিল রাতভর ঘুমায়নি, মাথা কাজ করছে না। এজন্যই হয়তো এমন লাগছে, কারণ ফ্রিজিং ভ্যানের পেছনের অংশ পুরো এয়ারটাইট, ভেতরে কুলিং সিস্টেম চালু, বরফের মতো ঠান্ডা জায়গা। সেখান থেকে মানুষের কণ্ঠ ভেসে আসবে। এটা কিভাবে সম্ভব? ফ্লাইওভার থেকে নেমে রফিক একটা গ্যারেজে গাড়ি থামালো। সে অজুহাত দিল চাকার হাওয়া চেক করতে হবে। গ্যারেজের লোকেরা চাকা দেখতে লাগলো, আর রফিক ধীরে ধীরে পেছনের দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে বরফের ধোয়ার মতো কুয়াশা বেরিয়ে এলো। সব কিছু স্বাভাবিক, লাশ আগের মতোই সাদা কাফনে মোড়ানো, ভেতরের ঠান্ডাও ঠিকঠাক। রফিক কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দরজা বন্ধ করে আবার যাত্রা শুরু করলো। কিন্তু কুমিল্লার কাছাকাছি পৌঁছানোর পর দ্বিতীয় ঘটনা ঘটল। এরপর সে শুনতে পেল চটচট আওয়াজ, যেন শুকনো পাটখড়ি আগুনে পোড়ালে যে শব্দ হয় ওরকম শব্দ। সে ভয় পেয়ে ভাবল কুলিং সিস্টেমের শর্ট সার্কিট হলো নাকি। রাস্তার পাশে গাড়ি থামিয়ে আবার দরজা খুলল। এবার দৃশ্যটা অন্যরকম। ভেতরে ধোঁয়া আছে ঠিকই, কিন্তু সেটা বরফের ধোঁয়া না, মনে হচ্ছে কাঠ কয়লা পোড়ার ধোঁয়া। তবু আশ্চর্যের বিষয়, ভেতরের ঠান্ডা ঠিকঠাক আছে। রফিক হাত ঢুকিয়ে দেখল বরফের মতো ঠান্ডা বাতাস লাগছে। সে একজন নামাজি মানুষ ছিল, টুকটাক রুকাইয়া জানতো। ফ্রিজিং ভ্যান চালাতে গিয়ে নানান ঘটনা শুনেছে, তাই ভয় পেলেও বিসমিল্লা পড়ে দরজা বন্ধ করে আবার গাড়ি চালাতে শুরু করলো। সকালের দিকে সে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় গাছে
একটা রেস্টুরেন্টে গাড়ি থামালো। রফিক ভেতরে গিয়ে নাস্তা করতে বসে, কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করলো রেস্টুরেন্টের লোকজন বাইরে তার গাড়ির দিকে তাকিয়ে ফিসফিস করছে। কারোর মুখে আতঙ্ক, কারোর চোখ বিস্ময়ে বড় হয়ে আছে। রফিক দ্রুত বাইরে বেরিয়ে এলো। তারপর যা দেখলো সেটা দেখে তার পুরো শরীর অবাক হয়ে গেল। ফ্রিজিং ভ্যানের পিছনের দরজা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে টপ টপ করে। রাস্তায় জমে গেছে রক্ত। এয়ারটাইট ভ্যান থেকে রক্ত বের হওয়া অসম্ভব। রফিক কাঁপতে কাঁপতে দরজা খুলল। ভেতরে এবার আর কালো ধোঁয়া নেই, শুধু ঠান্ডা কুয়াশা। কিন্তু কাফনের বুকের জায়গাটা ভিজে গেছে। মনে হচ্ছে বুকের ভেতর গভীর ক্ষত হয়েছে। সেখান থেকে জমাট রক্ত বের হচ্ছে। রফিক দ্রুত পানি ঢেলে জায়গাটা পরিষ্কার করলো। তার বুকের ভেতর তখন কেমন অজানা ভয় জমে উঠেছে। এরপর দুপুরের দিকে সে নোয়াখালীর বেগমগঞ্জে পৌঁছে যায়। মরদেহ বুঝিয়ে দেওয়ার সময় আরমানের পরিবারের লোকজনও বুকের রক্ত দেখে অবাক হয়ে যায়। কেউ কিছু বলছিল না, কিন্তু তাদের চোখে মুখে অদ্ভুত আতঙ্ক ছিল। বাদ আসর জানাজা শেষ হয়, দাফনও সম্পন্ন হয়। রফিক তখন গাড়ি স্টার্ট দিয়ে ঢাকায় ফিরবে। ঠিক সেই মুহূর্তে গ্রামের ভেতর থেকে একজন লোক দৌড়ে এসে চিৎকার শুরু করলো, লাশ নাই, লাশ নাই, কবরের ভেতরে লাশ নাই। সবাই দৌড়ে কবরস্থানের দিকে গেল। রফিকও গেল। গিয়ে যে দৃশ্য দেখলো তা মানুষের ভাষায় বর্ণনা করা কঠিন। মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কেউ প্রচণ্ড শক্তিতে মাটি উপরের দিকে ছুঁড়ে ফেলেছে। বাঁশ চাটাই সব চারিদিকে ছিটকে পড়েছে। কবর ফাঁকা, লাশ নেই। আবারও ভয়ঙ্কর বিষয় হলো, কবরের আশেপাশে তখন মানুষ ছিল। দাফনের পর কিছু লোক বাঁশ কাটছিল। তাদের সামনেই কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই লাশ উধাও। রফিকের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে ওই গ্রামের এক দোকানদারের ফোন নাম্বার নিয়ে ঢাকায় ফিরে আসে। কিন্তু 3 দিন কেটে গেলেও লাশের কোনো সন্ধান পাওয়া গেল না। অবশেষে রফিক পুরান ঢাকার এক বৃদ্ধ আলেমের কাছে যায়। লোকটা জিন এবং কালো জাদু নিয়ে গবেষণা করত বলে এলাকায় পরিচিত ছিল। রফিক পুরো ঘটনা বলল, আফ্রিকান ভাষা, ধোয়া, রক্ত, কবর থেকে লাশ উধাও, সব কিছু। বৃদ্ধ হুজুর চুপচাপ শুনে বললেন, আমি খোঁজ নিচ্ছি। 4 দিন পর তিনি রফিককে আবার ডাকলেন। তারপর ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করলেন। আরমান বহু বছর দক্ষিণ আফ্রিকায় ছিল। সেখানে সে এমন এক দোকানে কাজ করত যেখানে কালো জাদুর বিভিন্ন উপকরণ বিক্রি হতো। সাপের চামড়া, বানরের মাথা, শূকরের দাঁত, অদ্ভুত সব জিনিস। সেই দোকানে নিয়মিত আসতো এক ভয়ঙ্কর তান্ত্রিক। তার নাম ছিল মালিকো। লোকটা আফ্রিকার নিষিদ্ধ এক কালো জাদুর চর্চা করত। সে জাদুর নাম ছিল উবাঙ্গামারা। শোনা যায় এই জাদুর সাথে এক ভয়ঙ্কর অপদেবতার সম্পর্ক আছে। মালিকও নাকি আরমানের ধনী হওয়ার লোভ দেখায়। আরমান ধীরে ধীরে সে জাদুর রিচুয়াল করতে শুরু করে। প্রথম দিকে তার আয়ও বাড়তে থাকে। এরপর একসময় মালিকও তাকে বলে আরও শক্তিশালী রিচুয়াল করতে হবে, কিন্তু তার জন্য প্রয়োজন নিজের রক্তের আত্মীয়ের রক্ত। আরমান বাংলাদেশে ফিরে আসে। তার ছোট ছেলেকে ব্যবহার করে গোপনে সে রিচুয়াল করতে থাকে, কিন্তু মন্ত্র পড়ার সময় ভুল করে ফেলে। আর সেই ভুলের কারণেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। অদৃশ্য শক্তি তার ছেলেকে মেরে ফেলে। আরমানও অসুস্থ হয়ে পড়ে।
কয়েকদিন পর হাসপাতালে মারা যায়। বৃদ্ধ হুজুর আরও বলেন, ফ্রিজিং ভ্যানের ভেতরে যে আফ্রিকান ভাষা শোনা গিয়েছিল সেটা ছিল সেই অপদেবতা আর আরমানের কারিন এর কথোপকথন। অপদেবতা তার হৃৎপিণ্ড নিতে এসেছিল, আর কবর থেকে লাশ উধাও হওয়ার কারণ সে লাশটাকে নিয়ে গেছে চিরতরে, আর কখনোই সে লাশ পাওয়া যাবে না। এই কথা শোনার পর রফিক আর কোনো দিন আগের মতো থাকতে পারেনি। আজও গভীর রাতে ফ্রিজিং ভ্যানের শব্দ শুনলে তার বুক কেঁপে ওঠে, কারণ সে জানে সব লাশ শুধু লাশ না, কিছু লাশের সাথে এমন কিছু জিনিস জড়িত থাকে যেগুলো মানুষ জানাই ভালো না। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের ঘটনা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।